রাসবিহারী বসু ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম সংগঠক। দিল্লিতে গভর্নর জেনারেল এবং ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর এক বোমা হামলার নেতৃত্বদানের কারণে পুলিশ রাসবিহারী বসুকে গ্রেপ্তারের চেষ্টা করে, কিন্তু রাসবিহারী বসু সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সক্ষম হন এবং 1915 খ্রিস্টাব্দে জাপানে পালিয়ে যান। রাসবিহারী বসু ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং পরবর্তীকালে নেতাজির হাতে আজাদ হিন্দ ফৌজের পরিচালনভার তুলে দেন। রাসবিহারী বসুর জন্ম 1886 খ্রিস্টাব্দের 25শে মে। তার পিতার নাম বিনোদ বিহারী বসু। রাসবিহারীদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার সুবলদহ গ্রামে। তার পিতামহ কালীচরণ বসু সেকেলের একজন বিখ্যাত লাঠিয়াল ছিলেন। তার তত্ত্বাবধানে ও শিক্ষায় অল্প বয়সী রাসবিহারী বসু ব্যায়ামপুষ্ট সুগঠিত দেহের অধিকারী হয়েছিলেন। বিনোদ বিহারী কার্যোপলক্ষে সিমলায় বাস করতেন। তিনি চন্দননগরে ফটকগোড়ায় একটি বাড়ি ক্রয় করে পাকাপাকিভাবে সেখানেই বসবাস করতে থাকেন। সুবলদহ গ্রাম ছেড়ে আসার পরে চন্দননগরের ডুপ্লে কলেজে রাসবিহারীর শিক্ষাজীবন শুরু হয়। বর্তমানে এই কলেজের নাম কানাইলাল বিদ্যা মন্দির। ছাত্র হিসাবে রাসবিহারী ছিলেন মেধাবী, পড়াশুনোয় তার ছিল গভীর নিষ্ঠা। একদিন ইতিহাস ক্লাসে শিক্ষক মহাশয়ের পড়াশুনো শুনে রাসবিহারীর মন তার প্রতি বিরূপ হয়ে ওঠে। ইতিহাসের শিক্ষক বলেছিলেন, মাত্র 14 জন ঘোড়সওয়ার এসে গৌড়রাজের রাজধানী দখল করে নিয়েছিল। রাসবিহারী দাঁড়িয়ে উঠে তৎক্ষণাৎ ইতিহাসের এই বিকৃতির প্রতিবাদ জানান। তিনি বলেন, একটি সুরক্ষিত রাজধানী ও রাজপ্রাসাদ মাত্র 14 জন ঘোড়সওয়ারের পক্ষে কখনোই অধিকার করে নেওয়া সম্ভব নয়। এ তথ্য অসত্য, বিকৃত। এই প্রতিবাদের জন্য রাসবিহারীকে শাস্তি পেতে হয়েছিল। বিরক্ত হয়ে রাসবিহারী স্কুলে যাওয়া বন্ধ করে দেন। চন্দননগরে থাকাকালেই তিনি প্রখ্যাত বিপ্লবী নেতা চারু রায়ের সংস্পর্শে এসেছিলেন এবং অগ্নিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। তার ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতা। রাসবিহারী কলকাতায় এসে মর্টন কলেজে ভর্তি হন। এখানে পড়াশুনো করার সময় একদিন এক অদ্ভুত কাণ্ড করে বসেন তিনি। সেই কালে বাঙালিদের সেনাবাহিনীতে নেওয়া হতো না। যুদ্ধবিদ্যা শিখবেন বলে রাসবিহারী অভিভাবকদের অনুমতি না নিয়ে গিয়েছিলেন সেনা বিভাগে ভর্তি হতে। তার স্বপ্ন ছিল শিবাজির মতো সৈন্যদল গঠন করে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করবেন, দেশকে বিদেশি শাসন থেকে মুক্ত করবেন। সেনা বিভাগে ভর্তি হওয়ার জন্য তিনি নিজেকে অবাঙালি পরিচয় দিয়েছিলেন। ধরা পড়ে গিয়ে লাঞ্ছিত হতে হয়েছিল তাকে। এরপর পিতা বিনোদ বিহারী পুত্রকে নিজের কর্মস্থল সিমলায় নিয়ে যান, কিন্তু রাসবিহারী আর পড়াশুনো করতে রাজি হলেন না। বিনোদ বিহারী তাকে সিমলার সরকারি প্রেসে কফি হোল্ডারের কাজে ঢুকিয়ে দেন। এখানে কাজ করার সময় রাসবিহারী ইংরেজি ভাষা ও সেই সঙ্গে টাইপরাইটিং ও শর্ট হ্যান্ড শিক্ষা করেন। এই সময় কিছু সরকারি গোপন নথিপত্র প্রেসে ছাপা হচ্ছিল। রাসবিহারী সেই গোপন তথ্যের কিছু অংশ স্থানীয় একটি ইংরেজি সংবাদপত্র দপ্তরে পাচার করে দেন। সরকারি গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ফলে সরকারি মহলে খুব হইচই শুরু হলো। বিনোদ বিহারী তার পুত্রকে বিলক্ষণ জানতেন। তিনি প্রেসের কাজ থেকে রাসবিহারী বসুকে ছাড়িয়ে নিয়ে এলেন। অল্প কিছুদিন পরেই নিজের উদ্যোগে দেরাদুনের বন বিভাগে একটি চাকরি জোগাড় করে নিলেন রাসবিহারী। এই কাজ পাওয়ার পর থেকেই বিপ্লবী রাসবিহারীর সত্তা জেগে উঠল। তিনি উত্তর ভারতে বিপ্লবী সংগঠন করার কাজে মনোযোগ দিলেন। এই সময় বাল্যবন্ধু ও বিশিষ্ট বিপ্লব কর্মী শ্রী সচন্দ্র ঘোষ ও প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা মতিলাল রায়ের মাধ্যমে মহাবিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীনের সঙ্গে তার পরিচয় হয়। রাসবিহারীর সঙ্গে ইতিমধ্যেই কাশীর শচীন সান্যাল, পাঞ্জাবের গদর পার্টির নেতা হরদয়াল, মারাঠি যুবক বিষ্ণু গণেশ পিল্লে প্রভৃতি বিপ্লবী নেতার সঙ্গে পরিচয় ঘটেছিল। তারা সকলেই রাসবিহারীকে উত্তর ভারতের নেতৃত্ব পদে স্বীকার করে নিলেন। তারা তার নির্দেশ মতোই কাজ করে চললেন। পিংলের তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই উত্তর ও দক্ষিণ ভারতের লাহোর, অমৃতসর, মিরাট, দিল্লি, মুম্বাই, ম্যাড্রাসে বিপ্লবী কেন্দ্র স্থাপিত হলো এবং সর্বত্রই রাসবিহারীর নেতৃত্ব স্বীকৃত হলো। রাসবিহারীর বিচক্ষণতায় পুলিশের গোয়েন্দা বাহিনীর অনুরূপ গুপ্তচর বাহিনী বিপ্লবী দলেও সৃষ্টি হলো। তিনি সরকারি কর্মীদের সহায়তায়
পুলিশ বিভাগেও নিজস্ব গুপ্তচর নিয়োগ করতে সক্ষম হলেন। এ যাবৎকাল কলকাতা ছিল সমগ্র ভারতের রাজধানী। 1912 খ্রিস্টাব্দে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার পাকা ব্যবস্থা হয়ে গেল। এই উপলক্ষে 25শে ডিসেম্বর চাঁদনি চকের রাস্তা ধরে বিরাট শোভাযাত্রা সহকারে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ দিল্লিতে প্রবেশ করবেন ঘোষণা করা হলো। রাসবিহারী পরিকল্পনা চোখে ফেললেন। হাতির পিঠে দিল্লিতে প্রবেশের মুখেই হার্ডিঞ্জকে বোমা মেরে উড়িয়ে দিতে হবে। ইংরেজকে এইভাবে একটি শক্ত আঘাত করে বুঝিয়ে দিতে হবে ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে। নির্দিষ্ট দিনে রাসবিহারী নীরব কর্মী আমির চাঁদের সহায়তায় বসন্ত বিশ্বাসকে বোরখা পরিয়ে চাঁদনি চকে মেয়েদের দলে মিশিয়ে রাখলেন। যথাসময়ে ভাইসরয়ের শোভাযাত্রায় বসন্তের ছোড়া বোমা ফাটল। হার্ডিঞ্জ বোমার আঘাতে আহত হলেন। ভিড়ে হই হট্টগোল জনতার দৌড়াদৌড়ির মধ্যে বসন্ত ও রাসবিহারী সাবলীলভাবে গা ঢাকা দিলেন। রাসবিহারী নির্বিঘ্নে কর্মস্থল দেরাদুনে ফিরে গেলেন। তিনি ছিলেন সরকারি কর্মচারী এবং তার চালচলন কথাবার্তা ছিল সম্পূর্ণ সন্দেহের ঊর্ধ্বে। সন্ত্রাসবাদীদের ধরার জন্য ইতিমধ্যে ইংরেজ সরকার চারদিকে ধরপাকড় শুরু করেছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গোয়েন্দার দল। তাদের অনুসন্ধানের ফলে জানা গেল চাঁদনি চকের বোমা বিস্ফোরণের নায়ক হল দেরাদুনের বন বিভাগের কর্মচারী রাসবিহারী বোস। রাসবিহারী বিপদের আজ আগেই পেয়ে গিয়েছিলেন। তিনি রাতারাতি লাহোরে পালিয়ে গিয়ে আত্মগোপন করলেন আর ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে চিন্তা করতে লাগলেন। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরের বারে যেন ইংরেজ সরকারকে জোর ধাক্কা দেওয়া যায়। ইতিমধ্যে খবর এলো 1913 খ্রিস্টাব্দের 17ই মে লরেন্স গার্ডেনে ইংরেজ রাজপুরুষদের একটি জরুরি সভা বসবে। এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না রাসবিহারী। ইংরেজ রাজপুরুষদের নির্মম অত্যাচারে সাধারণ মানুষ জর্জরিত। এবারে সব কটাকে একসঙ্গে খতম করার পরিকল্পনা নিতে হবে। যথাসময়ে বসন্ত বিশ্বাসকে টাইম বোমা দিয়ে সার্কিট হাউসে পাঠিয়ে দিলেন। বসন্ত নিখুঁতভাবে রাস্তার উপরে বোমা পেতে রাখলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে অসময়ে বোমাটি বিস্ফোরিত হয়ে সাইকেল আরোহী এক দারোয়ান মারা গেল। বসন্ত পালিয়ে আসতে সক্ষম হলেও পরে পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ এবারে আরও তৎপর হয়ে উঠল। তারা মরিয়া হয়ে রাসবিহারীকে খুঁজে বেড়াতে লাগলো। সারা দেশে রাসবিহারীর নামে পোস্টার ছড়িয়ে দেওয়া হলো। যে কেউ এই রাজদ্রোহী সন্ত্রাসবাদীকে পুলিশের হাতে ধরিয়ে দেবে কিংবা তাদের অবস্থানের সংবাদ দিতে পারবে তাকে 1,25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আত্মগোপন করে থাকলেও রাসবিহারী নিপুণ ছদ্মবেশের আড়ালে তিনি নির্ভয় জনতার মধ্যে ঘুরে বেড়াতেন। নানা সময়ে নানা বেশ নিতেন তিনি। ইংরেজি বা বাংলা ছাড়াও হিন্দি, গুরমুখী, মারাঠি, গুজরাতি ও উর্দু ভাষায় চোখ ছিলেন তিনি। ফলে ভেষ পাল্টে পুলিশের চোখে ধুলো দিতে তার কোনো অসুবিধা হতো না। এজন্য তাকে বিস্তর ছদ্মনাম গ্রহণ করতে হয়েছিল। বিপ্লবী সহকর্মীরা অনেকেই রাসবিহারীর আসল নাম জানতেন না। পাঞ্জাবে ও উত্তর ভারতে অধিকাংশ স্থানেই তিনি দরবরা সিং ও সতীশচন্দ্র নামে পরিচিত ছিলেন। তার একটি ছদ্মবেশের কথা শুনলেই বোঝা যাবে এ ব্যাপারে রাসবিহারীর দক্ষতা কী পর্যায়ে ছিল। একবার কলকাতায় পুলিশ গোপন সূত্রে খবর পেল রাসবিহারী বেলেঘাটায় একটি ঘাঁটিতে আসবেন। বিপ্লবীদের এই ঘাঁটি অনেক আগে থেকেই পুলিশের নজরে ছিল। এবারে সেখানে নিশ্চিদ্র জাল পাতা হলো যাতে পুলিশের হাত এড়িয়ে একটি মাছিও পালাবার উপায় না থাকে। যথাসময়ে রাসবিহারীর সন্ধানে বিপ্লবীদের ঘাঁটি ও আশপাশের অঞ্চলে পুলিশের চিরুনি তল্লাশি শুরু হলো। পুলিশ হন্যে হয়ে খুঁজল, কিন্তু কোথায় রাসবিহারী? অথচ পাকা খবর ছিল তিনি ঘাঁটিতে প্রবেশ করেছেন। ব্যর্থ হয়ে পুলিশ বাহিনী ফিরে গেল। সেই সময় তাদের অনেকেরই চোখে পড়ল রাস্তার পাশে একটি বাড়ির বারান্দায় বসে এক অ্যাংলো ইন্ডিয়ান বৃদ্ধ আপন মনে বেহালা বাজিয়ে চলেছেন। ঝানু গোয়েন্দা কর্তাদের মনে বিন্দুমাত্র সন্দেহ হলো না যে এই বৃদ্ধ বেহালা বাদকই হলো বিপ্লবী রাসবিহারী। মহাবিপ্লবী রাসবিহারী এমনই সুকৌশলে অসংখ্যবার পুলিশকে বোকা বানিয়েছেন। ভারতবর্ষে অসংখ্য বিপ্লবী সংগঠন ও বিপ্লবী ক্রিয়াকর্মের সংগঠক, বহু স্বনামধন্য বিপ্লবীর স্রষ্টা রাসবিহারী এমনই এক ব্যক্তি যাকে সর্বশক্তি নিয়োগ করেও ব্রিটিশ রাজশক্তি কোনোদিন গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পৃথিবীর বিপ্লবীদের ইতিহাসে এ ঘটনার কোনো নজির নেই। আন্ডারগ্রাউন্ডে থেকে রাসবিহারী বিভিন্ন বিপ্লবী কর্মসূচি চালিয়ে যেতে লাগলেন। ইতিমধ্যে ইউরোপ জুড়ে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। ইংরেজ শাসনাধীন ভারতবর্ষেও তার তপ্ত আঁচ পড়ল। এই সংকটকালে রাসবিহারী তার বৃহত্তর পরিকল্পনা রূপায়ণের সুযোগ হিসাবে গ্রহণ করলেন
দেশব্যাপী সশস্ত্র বৈপ্লবিক অভ্যুত্থানের পরিকল্পনা নিয়ে তিনি ভারতীয় সিপাহীদের মধ্যে সুকৌশলে ইংরেজ বিদ্বেষ ও স্বজাত্যবোধ প্রচার আরম্ভ করলেন। এ কাজে তার সহযোগিতা এগিয়ে এলেন বিপ্লবী নেতা পিংলে, হরদয়াল, শচীন সান্যাল, যতীন্দ্রনাথ মুখার্জি, নরেন ভট্টাচার্য তথা এম.এন. রায়। দুর্ভাগ্যবশত কয়েকজন দেশদ্রোহীর বিশ্বাসঘাতকতায় রাসবিহারীর এই ব্যাপক কর্মসূচি মাঝপথে বানচাল হয়ে যায়। পরিণামে বহু সংখ্যক দেশপ্রেমিক সিপাহী ও বিপ্লবীকে ফাঁসি কাটে ঝুলতে হলো। বহু সিপাহীকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। করতার সিং, বিষ্ণু গণেশ পিল্লে, হরনাম সিং প্রভৃতির ফাঁসি হলো। এবারে কর্মক্ষেত্র পরিবর্তন করে রাসবিহারী চলে এলেন বাংলায়। বিপ্লবীর অভিধানে তো ব্যর্থতা বলে কথা নেই, তিনি নতুনভাবে পরিকল্পনা শুরু করলেন। এদিকে পুলিশ পাগলা কুকুরের মতো সারা ভারতবর্ষ জুড়ে রাসবিহারীর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। তার ছদ্মবেশ ধারণের অসাধারণ ক্ষমতার কথাও আর তাদের অজানা নেই। এই অবস্থায় রাসবিহারীর গতিবিধি আশঙ্কাজনক হয়ে উঠল। তার সহযোগী বন্ধুরা তাকে অবিলম্বে দেশ ত্যাগ করে জার্মানি বা অন্য কোনো স্বাধীন দেশে চলে যাওয়ার পরামর্শ দিলেন। তিনিও তাদের পরামর্শ গ্রহণ করে বিদেশের মাটিতে কর্মক্ষেত্র প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করলেন। এই সময় রবীন্দ্রনাথ জাপানে যাচ্ছেন বলে খবরের কাগজে সংবাদ প্রকাশিত হয়েছিল। ঠাকুর পরিবারের সুরেন্দ্রনাথ ঠাকুর উদ্যোগী হয়ে রাসবিহারীর পাসপোর্টের ব্যবস্থা করে দিলেন। পি.এন. ঠাকুর নামে রবীন্দ্রনাথের সেক্রেটারি হিসাবে তার পরিচয় জানানো হলো। কবির বিদেশ ভ্রমণের ব্যবস্থা তদারক করার জন্য তিনি জাপান যাচ্ছেন। নির্দিষ্ট দিনে সানুকি মারু নামে একটি জাপানি জাহাজে প্রথম শ্রেণীর কেবিনে যাত্রী হিসাবে স্থান নিলেন রাসবিহারী। ইতিমধ্যে কলকাতা পুলিশের কমিশনার চার্লস টেগার্টের কাছে খবর পৌঁছে গেল রাসবিহারী জাপানি জাহাজে চেপে বিদেশত্যাগ করছেন। সংবাদ পাওয়া মাত্রই তিনি সশস্ত্র সিপাহী নিয়ে জাহাজ ছাড়বার মুখে সেখানে এসে পৌঁছলেন। রাসবিহারী ছদ্মনামে জাহাজে আছেন ভেবে তিনি ক্যাপ্টেনের অনুমতি নিয়ে জাহাজে তল্লাশি শুরু করলেন। একসময় টেগার্ড সাহেব পি.এন. ঠাকুরের কেবিনের সামনে এসে হাজির হলেন। রবীন্দ্রনাথের তথাকথিত সেক্রেটারি তখন বই পড়তে পড়তে খোশ মেজাজে সিগারেট টানছিলেন। প্রথমত ঠাকুর পদবী, তার উপরে খোদ কবি রবীন্দ্রনাথের সেক্রেটারি, কাজী টেগার্ড আর জিজ্ঞাসাবাদের জন্য কেবিনে ঢোকার প্রয়োজন বোধ করলেন না। ব্যর্থ মনোরথ হয়ে জাহাজ থেকে নেমে গেলেন। জাপানের কোবে বন্দরে অবতরণ করে রাসবিহারী চীনের নেতা সান ইয়াতসানের সঙ্গে সাক্ষাৎ করলেন। পরে তিনি ভারতের নির্বাসিত নেতা লালা লাজপত রায় ও বিপ্লবী হেরলাল প্রমুখের সঙ্গে মিলিত হন। এই সময় জাপানের সুবিখ্যাত সোমা পরিবারের এক মন্ত্রী কন্যা তোশিকা রাসবিহারীকে একটি গোপন আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। পরবর্তীকালে রাসবিহারী জাপান কন্যা তোশিকাকে বিবাহ করেন এবং পরে জাপানের ব্ল্যাক ড্রাগন সোসাইটির সহায়তায় জাপানের নাগরিকত্ব লাভ করেন। জাপানে থেকেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে লাগলেন। প্রতিষ্ঠা করলেন টোকিও ইন্ডিয়ান লীগ। 1942 খ্রিস্টাব্দের 28শে মার্চ তিনি টোকিওতে ভারতীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের একটি সভা আহ্বান করলেন। উক্ত সভায় স্থির হয় যে জাপানের অধিকৃত সমস্ত স্থানের ভারতীয় অধিবাসী বৃন্দকে নিয়ে ভারতীয় স্বাধীনতা সংঘ বা আজাদ হিন্দ সংঘ গঠিত করা হবে। এই উদ্দেশ্যে 1942 খ্রিস্টাব্দের 15ই জুন ব্যাংককে একটি বিরাট সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আজাদ হিন্দ সংঘ গঠিত হয়। রাসবিহারী এই সংঘের সভাপতি পদ অলঙ্কৃত করেন। 1945 খ্রিস্টাব্দে সমগ্র এশিয়ার মহান বিপ্লবী নেতা রাসবিহারী বসু টোকিওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাসবিহারী ভারতবর্ষ সম্পর্কে জাপানি ভাষায় 5খানি গ্রন্থ রচনা করেছিলেন। ডক্টর এন্ডারসনের ইন্ডিয়া ইন বন্ডেজ গ্রন্থ জাপানি ভাষায় অনুবাদ করেন। মৃত্যুর কিছুদিন আগে জাপান সরকার সেদেশের সর্বশ্রেষ্ঠ জাতীয় পুরস্কার দি সেকেন্ড অর্ডার অব দ্য মেরিট অব দ্য রাইজিং সান রাসবিহারীকে প্রদান করে সম্মানিত করেন। আমাদের দেশে বিপ্লবী মহানায়ক রূপে তিনি ভারতবর্ষের হৃদয়ে শ্রদ্ধার আসনে চিরজাগরুক রয়েছেন।